নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মন্দের ভালো অবস্থান নিয়েছে বর্তমান বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও আফগানিস্তান এবং ইরানের মতো ইসলামিক দেশে পরিণত হোক চান না বলেই মন্দের ভালো বিএনপিকে শাসন ক্ষমতায় দেখতে চেয়ে ভোট দিয়েছেন, যার কারণে 12 ফেব্রুয়ারির নির্বাচনে সংসদে বিএনপি পেয়েছে 209টি আসন, সংখ্যাগরিষ্ঠতার পেয়ে গেছে এবং জামাতে ইসলামী বিরোধী দল হিসেবে উঠে এসেছে এবং 78টি আসন পেয়েছে। এখানে স্বস্তির খবর বলা যায় বাংলাদেশের জন্য, সেই সঙ্গে প্রতিবেশী হিসেবে ভারতের জন্য। কারণ জামাতে ইসলামী যদি সরকার গঠন করার পরিস্থিতিতে পৌঁছে যেত, তাহলে বাংলাদেশের অবস্থা তো কাহিল হতোই। বাংলাদেশে রাজনৈতিক চিত্র ইরান আফগানিস্তানের দিকে তো যেতই, সঙ্গে ভারতকেও সবসময় তটস্থ থাকতে হতো ইসলামী সন্ত্রাসীদের কারণে। কিন্তু এই যাত্রায় বাংলাদেশ বেঁচে গেল, যদিও আশঙ্কা এখনও রয়েছে যে কতদিন টেকিয়ে রাখবে বাংলাদেশের মানুষ এই ইসলামী কট্টরপন্থী মৌলবাদীদের। এবং আশার কথা এটাই যে এখনও বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করেন, ধারণ করেন বলেই গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছেন ইসলামী মৌলবাদী কট্টরপন্থী থেকে। এবং এটা অবশ্যই প্রতিবেশী হিসেবে ভারতের জন্য সুখবর, এবং এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পাল্টা বিএনপি নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তায় ধন্যবাদ দিয়েছে। ইউবিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। বাংলাদেশের সংসদ নির্বাচনে মোট আসন 350, এর মধ্যে 50টি মহিলা সংরক্ষিত এবং এগুলো নির্বাচিত সাংসদদের দ্বারা পূরণ হয়। 50 জন মহিলা সাংসদ পরোক্ষভাবে নির্বাচিত হন, কিন্তু প্রত্যক্ষভাবে 300 জন নির্বাচনে অবতীর্ণ হন এবং সেখানেই বিএনপি 209টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কারণ বাংলাদেশে সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জোর হলো 151টি। আর এটাই বলা যায় যে মন্দের ভালো, যদিও বিএনপি ইসলামপন্থী, তবুও শাসনে গণতন্ত্রটাকে অগ্রাধিকার দিয়েই দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের অতীত রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা। তাই মন্দের ভালোই বলা যায় যে বিএনপি শাসন ক্ষমতায় আসছে। বাংলাদেশ যে পাকিস্তানের পথ ধরেছে, সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েই বিষয়টা পরিষ্কার। কারণ ইমরান খানের তেহরিক ইনসাফকে নিষিদ্ধ করে দিয়ে বর্তমান পাকিস্তানে সরকার গঠন করেছেন শাহবাজ শরীফ। সেই হিসেবেই তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে যদি শপথ নেন, সরকার গঠন করেন, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। সেটা সেই পরিস্থিতিটা মাথায় রেখেই কিন্তু হবে। আশা করা যায় যে তারেক রহমান প্রধানমন্ত্রী পদে বসার পর পাকিস্তানের থেকে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে আওয়ামী লীগকে যেভাবে প্রতিহিংসার রাজনীতিতে গিয়ে নিষিদ্ধ করা হয়েছে, সেই পরিস্থিতিটা বাংলাদেশ থেকে দূর করবেন এবং সুষ্ঠু গণতন্ত্র, সমস্ত দলের সমস্ত মানুষের স্বাধীনতা রয়েছে গণতন্ত্রে, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করবেন এবং এটাই আশা করা যায়। আর জামাত ইসলামীকে যে এখনও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, ইসলামিক কট্টরপন্থায়, ইসলামী মৌলবাদীর মানসিকতায়, আদর্শে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও বিশ্বাস করেন না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এর মূল কারণ হলো ভারত প্রতিবেশী, সেই সঙ্গে বাংলাদেশ সেভাবে সন্ত্রাসী সংগঠনের বারবারন্ত নেই। যদি বারবারন্ত হতো তাহলে ইরান এবং আফগানিস্তান হতে সময় নিত না। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গণতন্ত্রে বিশ্বাস করেন, প্রজাতন্ত্রে বিশ্বাস করেন বলেই আওয়ামী লীগ না থাকায় বিএনপিকে
বেছে নিয়েছেন। এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট বিএনপিতে পড়েছে, কারণ বিএনপি মন্দের ভালো দেশকে প্রজাতন্ত্র গণতন্ত্রে পরিচালিত করবে এবং এই ইতিহাস বিএনপির রয়েছে এবং আশা করা যায় যে তারেক রহমান সেটা করবেন। জামাতে ইসলামী নিয়ে যাদের প্রশ্ন করলে পাল্টা বিজেপির দিকে আঙুল তোলার মানসিকতা তৈরি হয়, তারা বুঝতে পারবেন না যে জামাতে ইসলামী কি। বিজেপি তো ভারতের মানুষের দ্বারা নির্বাচিত হয়ে সরকার এসেছে, কিন্তু জামাতে ইসলামী কি জিনিস সেটা 24শে জুলাই আন্দোলনে দেখা গেছে। পেছন থেকে কিন্তু জামাতে ইসলামী শেখ হাসিনাকে তাড়িয়েছে। তারপর গত 1.5 বছরে বাংলাদেশে কি নারকীয় পরিস্থিতি তৈরি করে রেখেছিল জামাতে ইসলামী সেটা মোটামুটি সবাই জানে। এবং জামাতে ইসলামী চাইছে যে বাংলাদেশে ইসলামী শরিয়ায় পরিচালিত হোক, যেভাবে ইরান এবং আফগানিস্তানে হচ্ছে। তাই বিজেপি কী ধরনের রাজনীতি করছে এবং হিন্দুত্ববাদী রাজনীতি করছে, ঘৃণার সাম্প্রদায়িক রাজনীতি করছে, সেটার সঙ্গে জামাতে ইসলামীকে তুলনা করলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। জামাতে ইসলামী পরিষ্কার ভাষায় ইরানের যে ইসলামী শাসন রয়েছে ঠিক সেইভাবে চাইছে। সেটা কি আপনি চান? সেটা কি বিজেপি ভারতবর্ষে করেছে? নিজেদের যেসব রাজ্যে শাসন করছে বা ভারতবর্ষে সেই ধরনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু জামাতে ইসলামী সংবিধানটাই বদলে দিতে চায়, অর্থাৎ গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশে থাকবে না, সেটাই কিন্তু জামাতে ইসলামী চাইছে এবং সেটাকেই টেকিয়ে রেখেছেন বাংলাদেশের মানুষ। এবং শেষে এটাই বলবো যে ভারতের জন্য স্বস্তির, কারণ তারেক রহমান এবং বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েই শাসন ক্ষমতায় এসেছেন এবং বিএনপির যেহেতু ইতিহাস রয়েছে গণতান্ত্রিক পর্যায়ে বাংলাদেশকে পরিচালিত করার, আশা করা যায় যে তারেক রহমান নিজের মা খালেদা জিয়ার পথ অনুসরণ করেই বাংলাদেশকে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক পরিকাঠামোয় দেশটাকে পরিচালিত করবেন এবং এক্ষেত্রেই ভারতের স্বস্তির জায়গাটা রয়েছে। কারণ প্রতিবেশী যদি ঝগড়াঝাটি এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলায় কাটায়, তাহলে প্রতিবেশীর উপর যে কী জ্বরটা যায় সেটা প্রতিবেশী জানে, সে ব্যক্তিগত স্তরেই হোক। যখন ভালো প্রতিবেশীর কাছে একটা খারাপ প্রতিবেশী থাকে, তখন কোনো না কোনোভাবেই ভালো প্রতিবেশীকে খারাপ প্রতিবেশীর বিভিন্ন বিশৃঙ্খলার কারণে অতিষ্ঠ থাকতে হয়। কখন কি জানি একটা পরিস্থিতি তৈরি করে দেয় খারাপ প্রতিবেশী, ঠিক তেমনই দেশের ক্ষেত্র কাটে। এতদিন ধরে অর্থাৎ 2024 জুলাই থেকে যে অভ্যুত্থান হয়েছিল এবং বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিলেন মোহাম্মদ ইউনূস, ভারতকেও কিন্তু নানাভাবে হয়রান হতে হয়েছে। কখনো 7 সিস্টারকে নেবে, কখনো কলকাতা দখল করে নেবে 4 দিনে, কখনো কাশ্মীর নিয়ে হুমকি। মোহাম্মদ ইউনূস খোদ দিয়েছেন হুমকি। কেন? ভারত কি করেছিল? কিছুই করেনি ভারত। ভারত কি বলেছিল যে বাংলাদেশ কে নেবে? ভারত বা বিজেপি নেতারা বা ভারতের কোনো রাজনৈতিক নেতা এভাবে হুমকি দিয়েছিল ভারতকে? তাহলে এই যে বললাম খারাপ প্রতিবেশী কখন কি হুমকি দিয়ে বসবে ভালো প্রতিবেশীকে, সেটা বোঝার ক্ষমতা নেই। সে দেশের ক্ষেত্রেই হোক, সেটা পাড়া বা প্রতিবেশীর ক্ষেত্রেই হোক না কেন, ব্যক্তি জীবনে একই পর্যায়ে খারাপ প্রতিবেশী থাকলেই যন্ত্রণা ভোগ করতে হয়। যদি ভালো প্রতিবেশী হয় তাহলে সেই ধরনের ঝামেলা সৃষ্টি হয় না। এর জ্বলন্ত উদাহরণ হিসেবে নাম নেওয়া যায় চীনের কথা। চীন একনায়কতন্ত্র চালাচ্ছে, কিন্তু ভালো প্রতিবেশী সচরাচর অন্য প্রতিবেশীর সঙ্গে সেভাবে নাস্তানবুদের রাস্তা নেয় না। কিন্তু বাংলাদেশ পাকিস্তান কী করছে ভারতকে? নিজেরা তো সময়ে সময়ে সীমান্তে সংঘাতের চেষ্টা করেই যায়, সেই সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেই সঙ্গে যখন তখন ভারত বিদ্বেষী মানসিকতা, যেটা অন্ততপক্ষে চীন থেকে দেখা যায় না। চীনের সঙ্গে ভারতের
ব্যবসায় বাণিজ্য সব কিছু ঠিক রয়েছে, হয়তো ভুল বুঝাবুঝির কারণে সীমান্ত সংঘাত রয়েছে, কিন্তু সেভাবে চীন এবং ভারতের মানুষের মধ্যে বিদ্বেষী মানসিকতা পরিলক্ষিত হয় না, যেটা বাংলাদেশ এবং পাকিস্তানে ভারত বিদ্বেষী মানসিকতা, মালদ্বীপে ভারত বিদ্বেষী মানসিকতা উঠে, এবং এতে করে ভারতকে তটস্থ থাকতে হয়, কখন না জানি প্রতিবেশী নাস্তানাবুদ করে চারে, কিছু তো করতে পারবে না ভারতের, কিন্তু অযথা ঘেউ ঘেউ করলেও তো একটা ডিস্টার্ব হয় যে কোনো দেশের। ঠিক পরিস্থিতিটাই গত 1.5 বছর থেকে বাংলাদেশ করে যাচ্ছিল ভারতের জন্য, এবং ভারতকে চিন্তায় ফেলে দিয়েছিল, যার কারণে চিকেন নেক্সে ভারতকে বেশি করে সৈন্য প্রস্তুত রাখতে হয়েছে। কেন? মোহাম্মদ ইউনূস নিজে খুদ খারাপ প্রতিবেশী হিসেবে শাসন করছিলেন বাংলাদেশকে। এই কারণেই আশা করা যায় যে তারেক রহমান সেভাবে ভারত বিদ্বেষী দেখিয়ে নির্বাচনে প্রচার করেননি, এবং এটাই মূল ভিত্তি এবং আশার কথা যে তারেক রহমান নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসবেন, এবং নির্বাচিত সরকারের প্রধান হিসেবে তার একটা দায়িত্ব থাকবে, এবং বিশ্বের মানুষও তারেক রহমানের কাছে আশা নিয়ে থাকবেন যে তিনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর মতো ভূমিকায় থেকে বাংলাদেশকে সঠিকভাবেই পরিচালিত করবেন, এবং প্রতিবেশীর সঙ্গে, বিশ্বের সঙ্গে সরকারের প্রধান হিসেবে যেভাবে সুষ্ঠুভাবে কূটনৈতিক যোগাযোগ রাখতে হয় সেটা রাখবেন। এবং আশা করা যায় যে গত 1.5 বছর থেকে মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা এবং সমন্বয়করা যেভাবে ভারতকে নিয়ে বাংলাদেশ থেকে ঘেউ ঘেউ করে যাচ্ছিল, সেই ঘেউ ঘেউ থেকে ভারত মুক্তি পাবে।